আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের সকলকে স্বাগতম ইব্রাহিম ল স্কুলের একটি অন্যরকম ভিন্ন একটি ক্লাসে। আজকে আপনাদের সাথে আলোচনা করব তামাদি আইনের দ্বিতীয় লেকচার। তো আপনারা অলরেডি প্রথম লেকচারটা দেখে ফেলেছেন। তো চলুন আমরা সময় নষ্ট না করে চট করে শুরু করে দিই আজকের লেকচার 2। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে পড়তেছিলাম তামাদি আইন 1908 লেকচার 2। তো এখানে আমরা কি শিখতেছিলাম যে তামাদি আইন হলো ঘটনা এবং আইনের মিশ্র প্রশ্ন। তামাদি আইন হলো ঘটনা এবং আইনের মিশ্র প্রশ্ন। এখন বলবেন স্যার এটা আবার কি জিনিস? তামাদি আইন ঘটনা ও আইনের মিশ্র প্রশ্ন কেমনে? চলুন আমরা একটা উদাহরণ দিয়ে শিখি। এটা এই কারণে ঘটনা ও আইনের মিশ্র প্রশ্ন, কারণ কোন সিভিল মামলা, কোন দেওয়ানি মোকদ্দমা কেউ নিয়ে আসলো, কোনো একটা পক্ষ একটা দেওয়ানি মোকদ্দমা নিয়ে আসলো, বিচারক কি করলো? প্রথমে পুরো ঘটনাটা শুনলো। ধরেন রহিম নামে একজন ব্যক্তি, সে মামলার বাদী, সে কি করলো? একটি দেওয়ানি মোকদ্দমা নিয়ে দেওয়ানি আদালতে হাজির হলো এবং সে আরজির মাধ্যমে বিচারকের সামনে তার সাবমিশনটা দিল। বিচারক কি করলো? পুরো ঘটনাটাকে সে কি করলো? ওইটার ফ্যাক্ট অ্যানালাইজ করলো যে আসলে এই রহিম ব্যক্তিটি সে কি জমির মামলা নিয়ে এসেছে নাকি কোনো পারিবারিক মোকদ্দমা নিয়ে এসেছে, তার নেচারটা কি মামলার, এটা দেখলো। তো এটাকে আমরা বলতে পারি ঘটনা বা ফ্যাক্ট। তাহলে আমরা প্রথম জিনিসটা পেয়ে গেলাম, তামাদি আইন হলো ঘটনার অংশ। এবার আসুন দ্বিতীয় জিনিস। বিচারক যখন ফ্যাক্ট শুনে সন্তুষ্ট হলো, তারপরে তিনি কি করলো? তামাদি মিলিয়ে দেখলো যে রহিম সাহেব সে তার দিওয়ানি মোকদ্দমাটি সঠিক সময়ে নিয়ে এসেছে কিনা। কারণ তামাদি আইন দ্বারা প্রত্যেকটি মোকদ্দমায় একটা নির্দিষ্ট সময় সেট করে দেওয়া হয়েছে। কারণ কি? তামাদি আইনের কাজগুলো কি, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি, যে সুদূর অতীতের কোনো বিরোধ, মানে অনেক আগের আমলের, অনেক আগের কালের একটা গ্যাঞ্জাম বিরোধ টিকিয়ে রাখার পথে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করা। সুদূর অতীতের কোনো বিরোধ টিকিয়ে রাখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা তামাদি আইনের কাজ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা রিটেনে আপনারা লিখবেন, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে কোনো ব্যক্তি তার সত্ত্ব মানে টাইটেল, সত্ত্ব এবং অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। অর্থাৎ তামাদি আইনের কাজ কি? কোনো মামলা, আপিল, দরখাস্তে একটা কি করে দেওয়া, সময় ফিক্স করে দেওয়া, টাইম সেট করে দেওয়া এবং এরপরে আপনি ওই টাইমের বাইরে যদি আসেন, এরপরে আপনি আপনার অধিকার এবং টাইটেল নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। ডিয়ার স্টুডেন্ট, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের শোনাই। ধরেন আপনি এবার বার কাউন্সিল পিএলই পরীক্ষা দিবেন। কেমন? আপনি কি করলেন? পরীক্ষায় বলে দিল বার কাউন্সিল যে 9টা থেকে 10টা এই 1 ঘন্টার পিএলই অনুষ্ঠিত হবে। এখন আপনাদের মধ্যে অনেকেই একজন, সে কি করলো? 10:30 বাজে পরীক্ষা দিতে আসলো। এখন পরীক্ষক কি তাকে পরীক্ষা দিতে দিবে? কখনো দিবে না। এবং বার কাউন্সিল বলবে যে আপনি যে 10টার পরে আসছেন, আপনি এখন আর কোনো প্রশ্ন তুলতে পারবেন না, আপনার পরীক্ষা আমরা আর নিব না। যে স্টুডেন্ট 10টার পরে আসতে পারে ওরকম স্টুডেন্টের বার কাউন্সিলে পরীক্ষা দেওয়া দরকার নেই। ঠিক তেমনি একটি মামলা বাদী বিবাদী, যে বাদী বিবাদী তার অধিকার নিয়ে সচেতন, যার সত্য নিয়ে সচেতন, সে কিভাবে লেট করতে পারে? জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড, বিলম্বে ন্যায় বিচার বিঘ্ন হয়। এটাই তামাদি আইনের মূল কথা। এই যে চট করে আপনাদের এখন পুরো বিষয়টা একটা সামারি করে দিই, আসুন একটু শুনি। তামাদি আইন হলো ঘটনা এবং আইনের মিশ্র প্রশ্ন। 10ম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তামাদি আইন হচ্ছে ঘটনা ও আইনের মিশ্র প্রশ্ন। কারণ কি? কারণ হচ্ছে কোনো দেওয়ানি মোকদ্দমা নিয়ে আসলে কেউ, কোনো পক্ষ, বাদী পক্ষ যদি কোনো দেওয়ানি মোকদ্দমা নিয়ে আসে, বিচারক আরজির মাধ্যমে এই ঘটনাটা পুরো পুরে দেখে, শোনে এবং এটার তামাদি ঠিক আছে কিনা সেটা মিলিয়ে দেখে। তাহলে তামাদি আইন, দ্য লিমিটেশন অ্যাক্ট ইজ নট অনলি এ কোয়েশ্চেন অফ ল বাট অলসো এ কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। ওকে। এবং তামাদি আইনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? সুদূর অতীতের কোনো বিরোধ টিকিয়ে রাখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং একটি নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি তার সত্ত্ব বা অধিকার নিয়ে কোনো প্রকার প্রশ্ন করতে পারবে না। তো এটা হচ্ছে তামাদি আইনের মূল কথা। তো ডিয়ার স্টুডেন্ট, এখন আপনাদের আমি শিখাবো তামাদি আইনের প্রযোজ্যতা
এবং তামাদি আইনের অপ্রযোজ্যতা। তামাদি আইন কোন ক্ষেত্রে কাজ করবে, তামাদি আইন কোন ক্ষেত্রে কাজ করবে না, কোথায় প্রযোজ্য হবে, কোথায় প্রযোজ্য হবে না, ঠিক আছে। এবং এটা জানার মাধ্যমে আপনারা বুঝে ফেলবেন, এটা জানার মাধ্যমে আপনারা বুঝে ফেলবেন যে তামাদি আইন এক্সস্টিভ ল কিনা, তামাদি আইন একটা যথেষ্ট পরিপূর্ণ আইন কিনা। তো চলুন চট করে আমরা জেনে নেই পরবর্তী ধাপ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে তামাদি আইন 1908 কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা আপনার প্রিলিতেও কোয়েশ্চেন আসবে আর রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট। তো চলুন আমরা চট করে জেনে নিই তামাদি আইন কোথায় প্রযোজ্য হবে। তামাদি আইন 1908, তামাদি আইন 1908 প্রযোজ্য হবে, অর্থাৎ এর প্রযোজ্যতা কয়টি জায়গায়, এর প্রযোজ্যতা শুধুমাত্র 3টি স্থানে। কয়টি স্থানে? 3টি স্থানে। রিটেনে আসলে এভাবেই লিখবেন, তামাদি আইনের প্রযোজ্যতা হচ্ছে 3টি স্থানে। 3টি স্থানে তামাদি আইন প্রযোজ্য হবে। 3টি স্থানে তামাদি আইন প্রযোজ্য হবে। 3টি স্থানে তামাদি আইন প্রযোজ্য হবে। এক নাম্বার হচ্ছে সকল দেওয়ানি মোকদ্দমা, সকল দেওয়ানি মামলার সকল ক্ষেত্রে দেওয়ানি আইন বা মোকদ্দমা তামাদি আইন ব্যতীত অচল। এর মানে কি বুঝলেন? প্রথমটা, সকল দেওয়ানি মোকদ্দমায়, সকল দেওয়ানি আইনে তামাদি আইন প্রযোজ্য, এটা প্রথম কথা। অর্থাৎ দেওয়ানি আইন তামাদি ছাড়া অচল, দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি আইন তামাদি ব্যতীত অচল। তাহলে প্রথমটা কি শিখলাম? প্রথমটা শিখলাম সকল দেওয়ানি মোকদ্দমায়, সকল দেওয়ানি মোকদ্দমার সকল ক্ষেত্রে, একটা দেওয়ানি মামলার এ থেকে জেড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে। সকল দেওয়ানি মোকদ্দমার সকল ক্ষেত্রে, এই যে সকল ক্ষেত্রে এ টু জেড দেওয়ানি, এ সব জায়গা প্রযোজ্য হবে এবং দেওয়ানি আইন বা মোকদ্দমা তামাদি আইন ব্যতীত অচল। অর্থাৎ আমরা প্রথমটা শিখলাম সকল দেওয়ানি মোকদ্দমার সকল ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে এবং দেওয়ানি মোকদ্দমা বা দেওয়ানি আইন তামাদি ব্যতীত অচল। প্রথমটা আমরা জেনে ফেললাম। দ্বিতীয়টা হচ্ছে শুধু একটা জিনিস শিখবেন, ফৌজদারি আপিলে তামাদি প্রযোজ্য, ক্রিমিনাল আপিল, অর্থাৎ ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য। ফৌজদারি মামলার আপিলের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য। প্রথমটা হচ্ছে দেওয়ানি মামলার সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে তামাদি প্রযোজ্য। দ্বিতীয়টা হচ্ছে ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে, ফৌজদারি আপিল, ক্রিমিনাল আপিল, ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য। ক্লিয়ার আপনারা সবাই? এবং আসেন 3 নাম্বার, এটা অনেক প্রতিষ্ঠান শিখাবে না, সেটা হচ্ছে ধারা 29 তামাদি আইনের। কত? ধারা 29 তামাদি আইনের ধারা 29-এ যদি নির্দিষ্ট বিধান দেয়া না থাকে, তামাদি আইনের ধারা 29-এ যদি নির্দিষ্ট বিধান দেওয়া না থাকে, তাহলে তামাদি আইনের ধারা 3, ধারা 4, 18 থেকে 22 এই কয়টা তামাদি আইনের এই কয়টা ধারা প্রযোজ্য হবে। এইটা একটু আপনাদের যখন প্রযোজ্য নয় ওইটা পড়াইলেই বুঝবেন, ধারা 29টা পড়াইলে আপনি পুরোপুরি বুঝে যাবেন যে ধারা 29-এ কি বলা আছে। তাহলে ধারা 29-এ বলা আছে যদি যদি ধরেন যদি ধরেন ধারা 29-এ যদি নির্দিষ্ট বিধান দেওয়া না থাকে, ধারা 29-এ যদি নির্দিষ্ট বিধান দেওয়া না থাকে, তাহলে এই আইনের ধারা 3, ধারা 4, অর্থাৎ এই আইন বলতে এই তামাদি আইনের ধারা 3, ধারা 4, 9 থেকে 18 এবং 22 ধারা প্রযোজ্য হবে। তাহলে ক্লিয়ার? আমরা তাহলে কি শিখলাম? তামাদি আইন প্রযোজ্য হয় 3টি ক্ষেত্রে। তামাদি আইনের প্রযোজ্যতা কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। প্রথম হচ্ছে দেওয়ানি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে, 2 নম্বর ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে, 3 নম্বর হচ্ছে তামাদি আইনের ধারা 29 মোতাবেক যদি সুস্পষ্ট তামাদি আইনের ধারা 29 মোতাবেক যদি সুস্পষ্ট বিধান দেওয়া না থাকে, তাহলে তামাদি আইনের ধারা 3, ধারা 4, 18 থেকে ধারা 4, 9 থেকে 18, 9 থেকে 18, 22 ধারা 3, ধারা 4, 9 থেকে 18, 22 এই কয়টা তামাদি আইনের ধারা প্রযোজ্য হবে। কখন? যখন তামাদি আইনের 29 ধারায় সুস্পষ্ট বিধান দেওয়া নাই, তামাদি আইনের 29 ধারায় সুস্পষ্ট বিধান দেওয়া নাই, তখন তামাদি আইনের ধারা 3, ধারা 4, 9 থেকে 18, 22 প্রযোজ্য হবে। লিখিত পরীক্ষা আসলে এভাবে আপনারা পারবেন না ইনশাআল্লাহ?
ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এবং পিলির জন্য ইম্পর্টেন্ট, তামাদি আইন কোথায় প্রযোজ্য? ফৌজদারি আপিলে প্রযোজ্য। এটা পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এবার চলুন আমরা জেনে নিই তামাদি আইন কোথায় প্রযোজ্য নয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে জিনিসটা পড়াবো এটা আপনার প্রিলিতে তো অবশ্যই আসবে, কিন্তু রিটেনের জন্য এগুলি সুপার ইম্পর্টেন্ট। আপনাকে আমরা শুধু প্রিলি পড়াবো না যে প্রিলিতে পাস করবেন, আপনাকে এমন ভাবে পড়াবো, প্রস্তুত করে দিব ইনশাআল্লাহ যে প্রিলি তো আপনার কভার, প্লাস রিটেনে আপনি 30 to 50% এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ অন্যদের থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে লিখিততে লিখে আসলে আপনি পাস করে যাবেন। আপনি বলতেছি আমার এই কথাটা, ডেটটা খাতায় লিখে রাখেন যে মিলে কিনা, স্যার কি বলেছে। তো চলুন শুনে আসি আমরা কি বলি। এখানে বলা আছে তামাদি আইন 1908, তামাদি আইন 1908, এখানে ধারা 29, কি বলেন তো? ধারা 29। ডিয়ার স্টুডেন্ট মাথায় রাখবেন, আমি আমার অ্যাডভোকেটশিপ পরীক্ষায় ধারা 29 থেকে প্রশ্ন পেয়েছি লিখিততে। কেমন? তো আপনাদের পিলির জন্য ইম্পর্টেন্ট, লিখিতর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা পড়াবো তামাদি আইনের ধারা 29। 29-এ বলা আছে তামাদি আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। তামাদি আইন মোট 4টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আমরা মূল কথা কি বুঝলাম? ধারা 29-এ তামাদি আইন মোট 4টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। 29 ধারা অনুসারে 29 ধারা অনুসারে তামাদি আইন মোট 4টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোন কোন ক্ষেত্র? পিলির জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, বিশেষ আইনের ক্ষেত্রে, স্পেশাল ল, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, এটা প্রিলির জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তো তামাদি আইন 29 ধারা অনুসারে 4টি ক্ষেত্রে প্রযোজ্য নয়, এর মধ্যে একটা শিখলাম বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়। দ্বিতীয়টা শিখবো চুক্তি আইনের, চুক্তি আইন 1872-এর ধারা 25 এখানে প্রযোজ্য না। চুক্তি আইন দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সেকশন 25, অর্থাৎ চুক্তি আইন 1872 সালের চুক্তি আইনের 25 ধারা তামাদি আইনকে প্রভাবিত করে না। অর্থাৎ দুইটা শিখলাম, বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি চলে না, তামাদি আইন বিশেষ আইনের ক্ষেত্রে চলে না, এটা প্রিলির জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এবং চুক্তি আইন 1872 সালের 25 ধারা অনুসারে এটাকে প্রভাবিত করে না। ঠিক আছে, এবং আরেকটা মজার ব্যাপার, এটাও প্রিলির জন্য ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, সুখাধিকার আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না। অথচ তামাদি আইনের ধারা 2-এর উপধারা 5, ধারা 26, ধারা 27 এবং ধারা 28, ধারা 26, 27 এই দুইটা মেইনলি, 26, 27 সুখাধিকার নিয়ে আলোচনা করেছে। ঠিক আছে, কিন্তু 29 ধারা পড়লে বোঝা যায় সুখাধিকার আইনের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, সুখাধিকার আইনের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়। তাহলে ওই ধারায় কি করেছে? ওই ধারায় জাস্ট প্রসিডিউরটা বলা আছে, কিন্তু প্র্যাকটিসটা চলে সুখাধিকার আইন 1872 অনুসারে। কেমন? তাহলে সুখাধিকার আইনের ক্ষেত্রেও তামাদি প্রযোজ্য না, এটা পিলির জন্য ইম্পর্টেন্ট। এবং 1869 সালের বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রেও তামাদি প্রযোজ্য না। তাহলে 29 ধারা আমরা কি শিখলাম? 29 ধারা শিখলাম 4টি ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, 4টি ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, তামাদি আইন 4টা ক্ষেত্রে প্রযোজ্য নয়, স্পেশাল ল বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, চুক্তি আইনের 25 ধারা অনুসারে প্রযোজ্য নয়, সুখাধিকার আইন, সুখাধিকার আইনে প্রযোজ্য নয়, এবং বিবাহ বিচ্ছেদ 1869 সালের বিবাহ বিচ্ছেদ আইনেও এটা প্রযোজ্য নয়। এইবার আসেন 4টা ক্ষেত্র 29-এ শিখলাম, আরো একটা ক্ষেত্র আছে তামাদি প্রযোজ্য না। আপনার 29 ধারা অনুসারে 4টি লিখবেন এবং আরেকটি ধারা লিখে ফেলবেন, তাহলে আপনি মোট 5টি ক্ষেত্র লিখবেন। এবং 5 নম্বরে হচ্ছে ফৌজদারি মূল মামলায় তামাদি চলে না। ফৌজদারি মূল মামলায় তামাদি চলে না, শুধুমাত্র চলে আপিলে। ফৌজদারি আপিলে শুধু চলে, কিন্তু ফৌজদারি মানে ফৌজদারি কার্যাবিধি দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-এর, ঠিক আছে, মূল মামলায় তামাদি চলে না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাকে। ধরেন রহিম কি করলো? করিমকে খুন করলো, খুন করে সে 12 বছর বিদেশে থাকলো, বিদেশ থেকে 12 বছর পরে ফিরছে, এখন তারা কি গ্রেফতার করা যাবে? অবশ্যই যাবে, কারণ ফৌজদারি মূল মামলায় তামাদি নেই। যদি এরকম লেখা থাকতো যে একটা খুনি খুন করার পরে 10 বছর যদি গোপন থাকতে পারে, তো 10 বছর পার করে দিতে পারে, তাহলে তার তামাদি চলবে না। তাহলে মানুষ কি করতো? 10-12টারে খুন করে বিদেশ থাকতো, বিদেশ থেকে 10 বছরের বাংলাদেশে আসতো, পুলিশ ধরতে আসলে বলতো তামাদি নেই, তামাদি নেই, ছাইড়া দাও, ছাইড়া দাও। কিন্তু ফৌজদারি মামলার মৃত্যু হয় দুইটা সময়, এক হচ্ছে অপরাধী যখন মারা যায় তখন ফৌজদারি মামলার মৃত্যু ঘটে,
অপরাধী যখন মারা যায় তখন ফৌজদারি মামলার মৃত্যু ঘটে, ঠিক আছে? অপরাধী যখন মারা যায় তখন ফৌজদারি মামলার মৃত্যু ঘটে, এই একটা ক্ষেত্রেই তা ফৌজদারি মামলার মৃত্যু ঘটে। আচ্ছা, তাহলে আমরা মূলত শিখলাম তামাদি আইন মোট 5টি ক্ষেত্রে প্রযোজ্য নয়, 29 ধারায় হচ্ছে 4টি। 29 ধারা অনুসারে স্পেশাল লয়ে তামাদি প্রযোজ্য নয়, চুক্তি আইনের 25 ধারায় তামাদি প্রযোজ্য নয়, সুখাধিকার আইনে তামাদি প্রযোজ্য নয়, 1869 সালের বিবাহ বিচ্ছেদ আইনে তামাদি প্রযোজ্য নয়। এই 4টি ক্ষেত্রে 29 ধারা তামাদি প্রযোজ্য নয়। লিখিততে আসলে কি একটা দম করে ফাটিয়ে লেখা যাবে না বলেন, এভাবে গুছিয়ে বাংলায় যারা বাংলা দিবেন। এবং 5 নম্বর হচ্ছে ফৌজদারি মূল মামলায় তামাদি আইন চলে না। ফৌজদারি মূল মামলায় তামাদি আইন চলে না, শুধুমাত্র ফৌজদারি আপিলে চলে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 1 মিনিটে চট করে নির্যাসটা জেনে ফেলি কি কি ছিল। 1 নম্বরে ছিল 29 ধারা অনুসারে 4টি ক্ষেত্রে তামাদি চলে না, ঠিক আছে? বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি চলে না, বিশেষ আইনের ক্ষেত্রে কোনোভাবেই তামাদি চলে না। তারপরে কি চুক্তি আইনের, চুক্তি আইন 1872 সালের ধারা 25-এ তামাদি চলে না, সুখাধিকার আইনে তামাদি চলে না, এবং 1869 সালের বিবাহ বিচ্ছেদ আইনে তামাদি চলে না। এই হচ্ছে 29 ধারা 4টা কথা। এবং আরেকটা কথা লিখতে হবে, ফৌজদারি কার্যাবিধি 1898 মূল মামলার ক্ষেত্রে তামাদি প্রযোজ্য না, শুধুমাত্র আপিলে প্রযোজ্য। এই দেখেন টোটাল কনসেপ্টটা আপনাদের দিয়ে দিয়েছি। এটা 100% রিটেনের জন্য তো ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রিলিতেও কোশ্চেন ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? আমার মন বলতেছে আসবে। ভালো করে পড়াশোনা করেন ইনশাল্লাহ, আসেন পরবর্তী ধাপটা শিখিয়ে দিই।